হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার পাশাপাশি আজ চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে। আর হ্যাঁ, বং ওয়ান্ডারার খুবই ভালো রয়েছে এবং ভালো রয়েছে বলেই আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছে নতুন ভিডিও। নমস্কার, বং ওয়ান্ডারার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের নতুন ব্লগ ভিডিওতে। আজকের মেদিনীপুর সংলগ্ন এলাকায় আমরা চলে এসেছি জগৎপুরে কালীমাতার মন্দিরে চলে এসেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ভিডিওর গাইড করে দেবো এবং আপনারা কিভাবে আসবেন, এখানে কিভাবে বা দর্শন করবেন, সমস্ত ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছে দেব। আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন মেদিনীপুর এলাকার জগৎপুর কালীমাতার মন্দির। নতুন রয়েছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বং ওয়ান্ডারার চ্যানেলের পরিবারে যুক্ত হবেন, যার মাধ্যমে আপনাদের মোবাইলে সবার প্রথমে চলে যাবে আমাদের নিত্য নতুন ধামাকাদার ব্লগ ভিডিও। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে আমরা চলে এসেছি গাদিয়ারা ফেরিঘাট। এখান থেকে আমরা সরাসরি চলে যাব নূরপুর ফেরিঘাট। আমরা এখন রয়েছি নদীর মাঝখানে এবং মুষলধারে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার নূরপুর থেকে আমরা সরাসরি বাইক নিয়ে চলে যাচ্ছি জগৎপুর মন্দিরের উদ্দেশ্যে। চলার পথেই আপনারা দেখতে পাবেন এরকম ধরনের একটা রাম মন্দির, খুবই আকর্ষণীয় রাম মন্দির। ওই রাম মন্দির নিয়েও আমরা একটি ভিডিও শুরু করব। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব জগৎপুরের দিকে। গেঁওয়াখালী ফেরিঘাট থেকে সোজা চলে এসেছি পেঁয়াজির মাঠ রোড এবং ওই রোড ধরে সরাসরি চলে এসেছিলাম আমাদের চৈতন্যপুর। ওই চৈতন্যপুর থেকে হাই রোড ধরে সরাসরি আমরা চলে এসেছি একটি গ্রাম্য পরিবেশ। আমরা হাই রোড ছেড়ে একটু পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। আমরা একটু আত্মীয় বাড়ি যাব, সেখানে কিছুক্ষণ সময় কাটাবো এবং ওখান থেকে সরাসরি চলে যাব জগৎপুর কালীমাতার মন্দির। আমরা গেঁওয়াখালী ফেরিঘাট থেকে 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা সরাসরি পৌঁছে এসেছি জগৎপুর জাগ্রত কালীমাতার মন্দির। পূর্ব মেদিনীপুর এলাকার মহিষাদল থানার বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার এই যে তারামাতার মন্দিরটি প্রায় 200 বছরের পুরানো। প্রতিষ্ঠা হয় 1855 থেকে 1857 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। আপনাদের এই এলাকায় আসতে একটু সমস্যা হতে পারে, কেননা অনেক অলিগলি থেকে আমরা খুঁজে খুঁজে চলে এসেছি। তবে চিন্তা করবেন না, ডিসক্রিপশানে কিন্তু আমি ডাইরেক্ট লোকেশান দিয়ে দেবো, সেই লোকেশান দেখে আপনারা এখানে সহজেই চলে আসতে পারবেন। আমাদের ভারতবর্ষে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ ও 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বারের মধ্যে বাম দিক এবং ডান দিকে ছোট ছোট গাছ লাগিয়ে প্রকৃতির চাদরে মুড়ে দিয়েছে প্রবেশদ্বারটি। প্রবেশদ্বারটি কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে। আর এই হলো প্রবেশদ্বারের একদম সামনের ফ্রন্টটা। এই সামনের অংশটাতেই মন্দিরের বাৎসরিক পুজোর আয়োজন করা হয় প্রতি বছর। আর মন্দিরটির ঠিক ডান দিকে বা প্রবেশদ্বারের সামনেই রয়েছে এরকম একটা খোলামেলা প্রাকৃতিক দৃশ্য। রয়েছে একটি বড় মাপের পুকুর, এখানে আপনারা স্নান করতে পারবেন, স্নান করে পূজা দিতে পারবেন। সত্যি জায়গাটি কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, খুবই একটি শান্তির পরিবেশ, একদম সাইলেন্ট, কোনো শব্দ নেই, একদম শান্তির। গ্রামের ভেতরে তো তাই এতটা গাড়ি ঘোড়ারও কোনো শব্দ নেই বা কোনো আদার্স ঝঞ্ঝাটও নেই। এখানে চলে আসবেন, আপনাদের সমস্ত গাইড আজ এই ভিডিওর মাধ্যমে করে দেবো। পুকুর পাড়ের সামনেই রয়েছে এরকম একটা আকর্ষণীয় জবা ফুলের গাছ। এখান থেকে আপনারা ফুল তুলে মায়ের পাড়ে অঞ্জলি দিতে পারবেন। আর তারই নিচে রয়েছে কিউআর, এর মাধ্যমে আপনারা দান করতে পারবেন। মন্দিরের টাইমিংটা আপনাদের জানিয়ে দিই যে মন্দির কখন খোলা হয়। মন্দিরটি কিন্তু সকালবেলা 8টার সময় খোলা হয় আর বন্ধ হয়ে যায় ঠিক দুপুরে 1টার সময়। তারপরে আবার বিকেলবেলা খোলা হয়, বিকেলবেলা 4টের সময় খোলা হয় এবং খোলা থাকে রাত্রি 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা পুজো দিতে পারবেন, এখানে দর্শন করতে পারবেন, ট্রাভেল করতে পারবেন বা ভ্রমণ করতে পারবেন, সমস্ত কিছুই এই সময় পর্যন্ত অ্যাভেলেবেল। এই সময়ের বাইরে চলে গেলে কিন্তু আপনারা শুধুমাত্র মন্দিরের বাইরেই থাকতে পারবেন, মন্দিরের ভেতরে দর্শন করতে পারবেন না বা প্রতিমা দেখতে পারবেন না।
এই মন্দিরে দেবী কালী মূলত রক্ষাকালী সিংহ বাহিনী রূপে পূজিত হয়। 176 বছরেরও বেশি সময় আগে এখানকার জমিদার ছিলেন রামকান্ত মিশ্র। আর প্রেজেন্ট টাইমে এখন যে মন্দিরটি আপনারা দেখছেন, এই মন্দিরটি প্রকল্পে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই সমস্ত ব্যক্তিরা অর্থ দান করেছিলেন এই মন্দিরটি বানানোর জন্য। দেখুন, এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে যারা এই মন্দির প্রকল্পে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা একটা করেও পড়ে প্রায় শেষ করতে পারবো না, এতজন ব্যক্তি রয়েছে এখানে। এখনও ওই দিকটাতে আরও রয়েছে। এটা হলো 2 নম্বর নেম প্লেট এবং এর পেছনেই রয়েছে আরও একটি নেম প্লেট, বড় সাইজের একটি দেয়াল পুরোটাই কভার করে নিয়েছে। এখানটায় একটা গুরুত্বপূর্ণ তথ্য ছাঁটানো রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, যেটা হলো শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা প্রতিষ্ঠাতা ও তলস্থ ভূমিদাতা শ্রী কৈলাস মিশ্র, তেনাকে সমস্ত গ্রামবাসী, সমস্ত জগৎপুর গ্রামবাসী লহ প্রণাম জানিয়েছেন। এই বিষয়টা আপনাদের একবার ডিটেলসে এক্সপ্লেন করে দিই। এই বিষয়টা হলো যেনার নাম আপনাকে এক্ষুনি আপনাদের দেখালাম, যে কৈলাস মিশ্র যিনি রয়েছেন, উনি কিন্তু এই সমস্ত এলাকাটার যে জমিটি রয়েছে সেই জমিটি কিন্তু দান করেছেন এই মন্দিরটি বানানোর জন্য। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটিতে প্রতি বছর বাৎসরিক পূজার আয়োজন করা হয়। আর এখন প্রেজেন্ট টাইমে বিভিন্ন দর্শকগণ এখানে আসেন, পূজা দেন এবং বিশ্রাম নেন, বা বিশ্রামগারও আপনারা বলতে পারেন। তবে চিন্তা করবেন না, আমার পেছনে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মন্দিরটিরও কিন্তু রয়েছে একটি অজানা ইতিহাস, রয়েছে কিছু গভীর রহস্য। সেই রহস্য সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওর মধ্যে চলে যাই। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। আমরা এখান থেকে এইবার ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব। তো আমরা একটু লেট করে ফেলেছি, সেই জন্য পুজোটা দেখতে পারলাম না। পূজা হয়ে যাওয়ার পর মন্দিরের দরজা মিনিট 10 জন্য বন্ধ করে দেওয়া হয়, এরপরে আবার পুনরায় খুলে দেওয়া হয়। রক্ষাকালী সিংহ বাহিনী রূপে কালী মা 176 বছরেরও আগে থেকে এই জগৎপুর গ্রামের উপর এই মায়ের অশেষ কৃপা রয়েছে। এই মায়ের অশেষ কৃপা দৃষ্টি রয়েছে এই গ্রামের উপর। এই যে এই জায়গাটি দেখছেন, এখান থেকে আপনারা ভোগ নিয়ে নিতে পারবেন। এখানে টিকিটের মাধ্যমে আপনারা মায়ের ভোগ যেটি রয়েছে সেটি আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। মন্দিরে প্রবেশ করার পরই মায়ের ডান সাইডে রয়েছে শীতলা দেবী। এবার আপনাদের জানিয়ে দেব এই মন্দিরটির একটি অজানা ইতিহাস, অজানা কিছু সত্য কথা। মন্দিরের ডান সাইডেই রয়েছে মহাদেব ভক্ত নন্দী এবং তারই পাশেই রয়েছে মহাদেবের এই আকর্ষণীয় মন্দিরটি, মহাদেবের এই প্রভাবশালী মন্দিরটি। আমরা জানতে পেরেছি যে এই মন্দিরে যে কেউ যদি এসে পূজা করে বা বাবার আরাধনা করে, তার কিন্তু মনস্কামনা পূরণ হয়। আমরা এবার শুরু করব মন্দিরের কিছু অজানা কথা, শুরু করব মন্দিরের কিছু অজানা লুকানো ইতিহাস। আপনারা এই সিনের মধ্যে দেখতে পাবেন মা রক্ষাকালীর বিভিন্ন রূপে এই মন্দিরের মধ্যে বিভিন্ন রূপটি যে ফুটিয়ে তুলেছে, সেই রূপের বিভিন্ন অংশ আপনারা এখানে দেখতে পাবেন। জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরের 176 বছরেরও বেশি আগের সময়ে এখানে বসবাস করত জমিদার রামকান্ত মিশ্র। ওনার সময়কালে এই জগৎপুর গ্রামে শুরু হয়েছিল এক ভয়ানক মহামারী রোগ, শুরু হয়েছিল বসন্ত ও কলেরা মহামারী। সেই সময় জমিদার রামকান্তের চিকিৎসক পুত্র কৈলাস মিত্র প্রচণ্ড চেষ্টা করার ফলেও বিভিন্ন গ্রামবাসীর মধ্যে যে ভয়াবহ রোগ এসেছিল, সেই মহামারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেনি বা বিভিন্ন গ্রামবাসীকে সেই মহামারী রোগ থেকে রক্ষা করতে পারেনি। ফলে নিরুপায় হয়ে গ্রামকে মহামারী থেকে মুক্ত করার জন্য গ্রামের শ্মশানের পাশে একটি অস্থায়ী পূজা মণ্ডপ তৈরি করা হয় এবং সেখানে মায়ের পূজার আরাধনা শুরু হয়।
আর সেই সময় থেকেই এই জগৎপুরে এই মহা রক্ষাকালী পুজো প্রচলিত হয়ে এসেছে। সেই সময় থেকেই এই জগৎপুর গ্রামে রক্ষাকালী সিংহবাহিনী রূপে কালী মাকে পূজা করা হয়। সেই সময় এই মন্দিরটি একটি হোগলা পাতার ছাউনি দিয়ে বেষ্টন করা একটি মন্দির ছিল। পরবর্তীতে তা বাঁশ ও মাটির কাঠামো আর এখন প্রেজেন্ট টাইমে কংক্রিটের মন্দির রূপে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এখন বর্তমানে এই যে বিশাল আকারের মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিশাল সৌন্দর্য সমূহ একটি মন্দির আমাদের আধুনিকভাবে তৈরি করা এই যে মন্দিরটি, এই মন্দিরটি দীর্ঘ 8 বছর ধরে তৈরি করা হয়েছে। দীর্ঘ 8 বছর সময় লেগেছে এই মন্দিরটি তৈরি করতে। 2025 সালের মে মাসে বা বাংলার 27শে বৈশাখ নৃসিংহ চতুর্দশী তিথিতে এই মন্দিরটি ভক্তদের জন্য উদ্বোধন করা হয়েছে। ঠিক সিংহদুয়ারের মতোই এই মন্দিরটির দুই পাশে রয়েছে দুটি সিংহ এবং ওয়েলকাম করার জন্য দুটি সখীর মূর্তি রয়েছে। এই হলো মন্দিরের সদর দরজা বা সামনের অংশটি। আর কিছুটা দূরেই রয়েছে এই বিশাল আকৃতির একটি পুকুর। তো এবার আপনাদের জানিয়ে দিই যে আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান, সর্বপ্রথমে চলে আসবেন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসবেন মেছেদা। তবে মেছেদায় আসার পর কিন্তু আপনাদের বাস ধরতে হবে, যে বাসটি চলে যাবে সরাসরি হলদিয়া। তো ওই বাসটি ধরে হলদিয়া যাওয়ার পথেই একটি স্টপেজ রয়েছে, যেটির নাম হচ্ছে দোলপাতা। ওই দোলপাতা স্টপেজে আপনারা নেমে পড়বেন। তবে ওখান থেকে কিন্তু সচরাচর টোটো বা অটো চলে না, আপনাদের টোটো রিজার্ভ করতে হবে। তবে রিজার্ভের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপর। একটু বার্গেনিংও করতে পারেন, বার্গেনিং করলে কমে পেয়ে যাবেন। তবে আমরা তো বাইকে করে এসেছি এখানে, তো সেরকম কোনো টোটো অটো আমরা ধরিনি, তাই আমরা জানি না ঠিক টোটো বা অটো রিজার্ভ করলে কত টাকা নেয়। তো সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে যে টোটো বা অটোকে কত টাকা রিজার্ভ আপনারা দেবেন। তো বার্গেনিং করে চলে আসবেন। ওই টোটোওয়ালায় সম্পূর্ণ একবারেই একটানা নিয়ে চলে আসবে আপনাদের এই মন্দির প্রাঙ্গণ। আপনারা তো সেই দিনই ভ্রমণ করতে পারবেন এই মন্দির প্রাঙ্গণটি। তবে হাওড়া থেকে কিন্তু আপনারা মাত্র দুটো ট্রেনই পাবেন এই পথের, যেটি হলো একটা মেদিনীপুর লোকাল, আরেকটি হলো পাঁশকুড়া লোকাল। এই দুটো ট্রেনই কিন্তু এই এলাকার উপর দিয়ে যায় বা মেছেদার উপর দিয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আমরা মেদিনীপুরের এই মা তারার মন্দির ব্লগ ভিডিওটি। এবং তার পাশাপাশি চলে যাব নতুন ভিডিওর উদ্দেশ্যে, চলে যাব আমরা মহিষাদলের দিকে চলে যাব। দেখাবো আপনাদের আজ রাজবাড়ি এবং দেখাবো কৈলাস মন্দির, আরও একটি মন্দির রয়েছে মা তারার মন্দির। সেই সমস্ত মন্দিরের ভিডিও আজ আপনাদের সামনে পৌঁছে দেব। তো আজকের এই মন্দিরের ভিডিওটি আমরা এখানেই স্টপ করছি এবং চলে যাব ওই মন্দিরগুলির উদ্দেশ্যে। তবে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা কিন্তু বাজাতে ভুলবেন না, যার মাধ্যমে আপনাদের মোবাইলে সবার আগে আমাদের নতুন ব্লগ ভিডিও পৌঁছে যাবে। তো চলুন আমরা বেরিয়ে যাই নতুন ভিডিওর উদ্দেশ্যে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।